বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন কিভাবে আমি সকালে লাচ্ছা সেমাইটা তৈরি করে থাকি সেটাই। এখানে আমি আগের দিন রাতেই কিন্তু চাঁদ রাতেই কিন্তু অলরেডি দুধটা জাল করে তারপর প্রিপারেশনটা নিয়ে রেখেছি, কারণ সকালবেলা ওর বাবা প্রথমে মিষ্টি মুখ করবে, তারপর কিন্তু নামাজে যাবে, সে কারণে। তো এখানে প্রথমে আমি একটা লেয়ার লাচ্ছা সেমাই দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ ছিটিয়ে দিব। গুঁড়ো দুধটা দিয়ে দুধ জাল না করে দুধটাকে আমি অলরেডি ঘন করে নিয়েছি এমনিতেই। আর এরপরে আমি এই সেমাইয়ের উপরে এভাবে গুঁড়ো দুধটা ছিটিয়ে দিয়ে থাকি আর কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এখন আমি আবারও এর উপরে কিন্তু সেমাইটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। অল্প দুধ দিয়েও কিন্তু এই কাজটা করে এভাবে রান্নাটা করে খাওয়া যায়। আর লাচ্ছা সেমাই তো রান্না করতে হয় না, যে লম্বা লতা সেমাইগুলো আছে সেগুলো রান্না করে খেতে হয়। সেটাও আমি কিভাবে রান্না করে থাকি আমার পরিবারের জন্য আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। এখন আজকে ঈদের দিনের জন্য যেটা শেয়ার করছি সেটা যেটা তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ফ্যামিলিতে তেমন সংখ্যা নেই, সদস্য সংখ্যা নেই। আমরা মা মেয়ে 3 জন, আর ওরা বাবা আর ছেলে হচ্ছে 2 জন। তো আমাদের দেখা যায় যে তেমন কোনো আত্মীয় স্বজনও আসে না, তো সেই কারণে কিন্তু অনেক বেশি কোনো আইটেম তৈরি করা হয় না। আস্তে আস্তে ঈদের যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলোতে কিন্তু একটু একটু করে এক একদিন এক একটা তৈরি করে বাচ্চাদের নিয়ে খাবো, সেটাই ঠিক করেছি। আর খাবো ঠিক করেছি, এর চেয়ে বড় হচ্ছে আমি যেই পরিকল্পনাটাই করি না কেন, আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ অবশ্যই আমাদের রিজিকে যা রেখেছেন তা দিয়েই আমাদের ঈদের ছুটিগুলো আমরা কাটাবো, এটাই স্বাভাবিক, এটাই চিরন্তন সত্য। তো অনেকে অনেক ধরনের অনেক আইটেম করে থাকেন, আমি আসলে অনেকগুলো আইটেম করিনি এই কারণে, এগুলো যেহেতু দুধের তৈরি খাবার, এই খাবারগুলোতে কিন্তু অলরেডি অনেক বেশি গ্যাসের সমস্যা হয়ে থাকে। আর পুরো 1 মাস রোজা রাখার পর হঠাৎ করে এত হেভি খাবার, অনেক কিছু খাবার, অনেক রকমের খাবার, এসব কিছু কিন্তু শরীরের জন্য অনেক বেশি মারাত্মক ঝুঁকিপূর্ণ। পেটের দেখা যায় নানান ধরনের সমস্যা হয়ে যায়। আর 2 দিন যাবত যেরকম গরম শুরু হয়েছে ঈদের দিন থেকে, তো সবাই একটু খাবার দাবার একটু সচেতন ভাবে খাবেন, যেহেতু রোজা ছিলেন। স্টামাকটা কিন্তু এখন অনেকটাই অন্যরকম হয়ে আছে, সারাদিন খাবার পাইনি, ওটা কিন্তু ওরকমই হয়ে গেছে। তো একটু একটু করে এটাকে যদি সহ্য করে করে খেয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো ধরনের অসুস্থতায় ভুগতে হবে না। তো আমরা আসলে এভাবেই খেয়ে থাকি, হঠাৎ করে এতগুলো ভারী খাবার একসাথে খাওয়া শুরু করে দেই না, বা হজবরল অবস্থা করে ফেলি না। মিষ্টি ঝাল টক সব কিছু একরকম হয়ে গেলে একসাথে হয়ে গেলে তাহলে কিন্তু শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে হবে। তো এখানে আমি মাংসগুলো প্রথমে কেটে ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর এখানে মাংসটা আজকে আমি মেখে বসাবো না, কষিয়ে বসাবো, সেজন্য কিন্তু পেঁয়াজটা একটু নরম করে নিয়ে তারপর আদা রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে গন্ধটা চলে যাওয়ার পর এখন আমি এর মধ্যে যে গুঁড়া মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, টালা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যাতে পুড়ে না যায় সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর সাথে আমি কিন্তু এখানে বাটা একটা মশলা ব্যবহার করেছি, সেটা হচ্ছে শুকনা মরিচ। একদিন আমার শুকনা মরিচগুলো আমি রোদে দিয়েছিলাম, তো সেই মরিচগুলো মনে ছিল না, যেহেতু ঘরে মিস্ত্রি কাজ করছিল, কাজের প্রেশার ছিল অনেক বেশি, তো সেগুলো কিন্তু বৃষ্টিতে একেবারে পুরো টইটুম্বুর হয়ে যায় ভিজে, সে কারণে আমি সেই মরিচগুলোকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর বাটা মশলার স্বাদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, তরকারির রঙও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো অনেক বেশি মরিচের কিন্তু প্রয়োজন হয় একমাত্র মাংস রান্না করতে গেলেই, আর সেজন্যই কিন্তু আমি এই বাটা মরিচটা কিন্তু মশলার সাথে মাংসর মধ্যেই ব্যবহার করছি। তরকারিতে কম কম লাগে, তাই তরকারিতে আর বাটা মরিচটা ব্যবহার করি না। তো এই তো আমি এখন কিন্তু অন্য একটা চুলার মধ্যে মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়ে এই চুলাতে কিন্তু আমি আমার যেই খিচুড়িটা রান্না করব সেটার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে গুঁড়া মশলাগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়ি তাই খিচুড়ির মধ্যে অল্প অল্প করে গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে। গুঁড়া মশলার সাথে কিন্তু আমি এখানে সামান্য একটু বাটা মশলাও ব্যবহার করেছি, সেটা হচ্ছে জিরা আর হচ্ছে দারচিনি। জিরাটা আর দারচিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা আমার বক্সে ভরা ছিল, সেখান থেকে কিছুটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিলে হয় কি খিচুড়িটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এবং কি খিচুড়িটা যদি আপনি মাংস ছাড়াও মুখে দেন তার
তারপরেও মনে হবে যে মাংসর ঝোল দিয়ে মাখানো, এরকম একটা স্বাদ আসে। এই রান্নাটা মূলত আমার নানুর কাছ থেকে শিখা। আমি আমার বাবার বাড়িতে বা আমাদের আশেপাশে এভাবে খিচুড়ি রান্না করে থাকে না, ডাল চাল একসাথে ধুয়ে বসিয়ে দিয়ে তারপর রান্না করে থাকে। আমার নানু আমাকে শিখিয়েছে যে এভাবে রান্না করে দেখো। এটা আমার একেবারে বিয়ের শুরু থেকে আমি এভাবে রান্না করে থাকি, মানে খিচুড়িটাকেও কষিয়ে তারপর বসিয়ে দিই। এতে করে কিন্তু খেতে অসাধারণ একটা স্বাদ লাগে, অল্প একটু তরকারি দিয়েও সুন্দর মতো খেয়ে নেওয়া যায়। তো এভাবে আসলে করে নিয়ে আমি আমার আরেকটা চুলাতে আবার এই পাতিলটা নিয়ে নিয়েছি আর মাংসের তরকারিটা এখানে নিয়ে এসেছি। আর প্রথমেই কিন্তু আমি গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই গরম পানিটা এখন দিয়ে দিয়েছি। আর অলরেডি খিচুড়িটা আমার হয়ে গেছে, এটা আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি। আর যে চালগুলো ছিল সেগুলো একটু মানে ভাঙা ভাঙা করে নিয়েছি, এতে করে কিন্তু একটু আঠালো আঠালো হবে। খিচুড়িটা কিন্তু একটু আঠালো হলে ভালো লাগে। আমরা যেহেতু চিকন চালের মানে নাজিরশাল চালের ভাত খাই, তো এগুলো একেবারে চিকন হয়ে থাকে। তো এটা কিন্তু আমি সেই চাল দিয়ে করিনি, ঘরের যে সিদ্ধ চাল সেটা দিয়ে করিনি। সিদ্ধ চাল যে মোটাটা বাজারে বিক্রি করে থাকে সেই মোটাটা দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ আমার আজকের এই ঈদে কিন্তু এগুলোই ছিল রান্না। আর এই খিচুড়ি আর মাংসটা আসলে আমাদের এই ফ্যামিলির ট্র্যাডিশন বললেই চলে। তো এইটুকু দিয়েই কিন্তু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিনটা আল্লাহ পার করেছেন। এখানে আমার বাবার একটা মোমেন্ট শেয়ার করলাম, সে আমার হাতে মেহেদি দিয়ে ধরিয়ে রেখেছে, আমি যাতে ধরে রাখি তার হাতের মেহেদি যাতে নষ্ট না হয়। তো একটুখানি দিয়েছি, জাস্ট কয়েক মিনিট রেখে আমি আবার তুলে ফেলেছিলাম ওর এগুলো। সে যদিও ধোয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিল না, কিন্তু আমি জোর করেই মোটামুটি তারপর এগুলো ধুয়ে নিয়েছি, কারণ আমার ভয় লাগে এইসব কিনা মেহেদি ব্যবহার করতে বাচ্চাদের হাতে। তো এই তো এটা হচ্ছে ঈদের পরের দিন, যেহেতু ঈদের দিন মাংস খাওয়া হয়েছে তাই ভাবলাম যে আজকে আর মাংস না, আজকে শুধুই কিন্তু শাক মানে সবজি রান্না করা হবে। এখানে ওর বাবার জন্য আমি ভাজি করে নিয়েছি, ঢেঁড়স ভাজি করেছি আর ভাত রান্না করেছি, সে সেগুলোই খাবে। আর অন্য একটি চুলাতে আমি এখানে টকের জন্য কিন্তু বেগুন আর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন বাটা, একটুখানি তেল দিয়ে একেবারে মেখে লবণ দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। পানিটা কিছুটা টেনে আসলে এর মধ্যে এখন আমি কাঁচা আম দিয়ে দিয়েছি। কাঁচা আমটা গাছ থেকে পেড়ে এনেছি। এই টকটা মাছ ছাড়া নিরামিষ টক বলা হয়, এত মজার হয়ে থাকে এরকম গরমের দিনে। মানে ভাতের শেষে, আমি তো ভাত দিয়ে খাই না, ভাতের শেষে সামান্য একটু ঝোল নেই এই টক থেকে, আর আম নিয়ে আমটাকে ওই ঝোলের মধ্যে গলিয়ে তারপর খাই, অসম্ভব মজার হয়ে থাকে। এভাবে যদি কেউ না খেয়ে থাকেন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, গরমের সময় কিন্তু খেতে ভালো লাগে। আমার ফ্যামিলিতে সবাই এই টকটা খুব বেশি পছন্দ করে। তো এরপর আমি অন্য একটি পাত্র, ওর বাবার নাস্তাটা যেহেতু হয়ে গেছে, আমি মেয়েদের জন্য আর আমার জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। আমরা এখানে আসলে চাপটি বানিয়ে নিয়েছি আগের দিনের ঈদের দিনের যেই ঝোলটা ছিল মাংসের, সেই মাংসের ঝোলটা দিয়ে কিন্তু খুব মজা করে আমরা চাপটিগুলো খেয়ে নিয়েছি। চাপটিটা কিন্তু অনেকে ভর্তা দিয়ে খেয়ে থাকেন, তো ভর্তার চেয়ে আসলে মাংসের ঝোল দিয়েও খেলেও কিন্তু ভালো লাগে। এটা তো আর ওরকম হলুদ মরিচ দিয়ে তারপর চাপটিটা বানাইনি, জাস্ট শুধু চালের গুঁড়া আর সামান্য একটু আটার সাথে মিশিয়েছি। তো এরপর আমি এখানে বরবটি রান্নার জন্য বরবটি আর আলু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার যেরকম প্রয়োজন সে পর্যায়ে কিন্তু ঝোলটা চড়ে আসলে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো এই রান্নাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। মানে কয়েকদিন মাংস খেলে কিন্তু তরকারি খেতে তখন ভালোই লাগে। আর এই তো বিকেলে চলে গেলাম সবাই ঘোরার জন্য। এই তো আমার ছোট মেয়ে, মাশাল্লাহ বলবেন, ও একটু আনইজি ফিল করছিল, ওর বাবা বারবার বলছিল ছবি তুলবো, একটু ঠিক মতো দাঁড়াও। তো এটা বলাতেই কিন্তু একটু আনইজি হয়ে গিয়েছিল। তো আমরা কিন্তু নৌকা দিয়ে ঘুরতে চলে গেলাম। বাবার বাড়ি অনেক বেশি কাছে, আর বাবার বাড়িতে আসলে আর তেমন কেউ নেই, বোন নেই, আর একটা ভাইয়ের সাথে তেমন একেবারে মানে ওরকম সম্পর্ক না যে বসে একেবারে আড্ডা দিব বা ওরকম কিছু আনন্দ করব। তো যাই হোক, একা একা লাগে বাবার বাড়িতে গেলেও, সে কারণে কিন্তু বাবার বাড়িতে যাওয়া হয়নি। যদিও যেতেই হবে, মা অলরেডি সকালে আব্বুকে পাঠিয়েও দিয়েছিল, আব্বু এসে আমাদের দেখে গেছে এবং কি আবার যাওয়ার জন্য কিন্তু দাওয়াতও করে গেছে। যদিও আমি বলেছি যাব না, আমার শারীরিক অবস্থা ভালো না, কোথাও গেলে কিন্তু শুয়ে থাকা যায় না, বসে থাকতে হয়। কিন্তু কে শুনে কার কথা, বলছিল 1 ঘন্টার জন্য হলেও যেতে। তো যখন যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।
আর আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওদের নেক হায়াত বাড়িয়ে দেয়, ওদের যাতে আল্লাহ সুস্থতা দান করে। অলরেডি কিন্তু আমার বাবাটা আজকে একেবারেই কিচ্ছু খাচ্ছে না, সারা দিন সে না খেয়েছিল। তো সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুল করবেন না, ছোট মানুষ সে কারণে বলছি। তো এই ছিল আমাদের মধ্যবিত্ত পরিবারের ছোটোখাটো একটা ঈদ আয়োজন, ঈদ উদযাপন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।